ইমোর বিয়ের পরপরই তার বোন লিউয়ের বিয়ে হয়ে যায় হাওরানের কাকাতো ভাই মুয়াংয়ের সাথে। আসলে মুয়াং তার দাদার বিয়ের দিনই লিউকে প্রথম দেখেছিল। ইমো পালকি থেকে নামতেই তার পেছন পেছন নেমে এসেছিল লিউ। সেও দেখতে যথেষ্ট সুন্দরী, স্বভাবের দিক দিয়ে খুব সহজ সরল মনেরও। আর তাই লিউকে প্রথম দেখাতেই মনে ধরে যায় মুয়াংয়ের। এরপর দাদার বিয়ে মিটতেই নিজের মনের কথা সে গিয়ে জানায় তার দাদাকে। হাওরানও বেশ খুশি হয়েই ভাইয়ের বিয়েতে মত দেয়। ফলে মুয়াং আর লিউয়ের পরিণয় সূত্রে বাধা পড়তে আর বেশি দেরি হয় না। দেখতে দেখতে ইমো আর হাওরানের বিয়ের একটা বছর পার হয়ে যায়। এই সময়টা যেন স্বপ্নের মতো কেটে গিয়েছে ইমো আর হাওরানের জীবনে। এখন ইমো ৮ মাসের সন্তান সম্ভবা। খবরটা পেয়ে বেজায় খুশি হয়েছিল হাওরান। কি করে ইমোকে আরো যত্নে রাখবে তার ব্যবস্থার কোনো খামতি রাখেনি। যেহেতু ইমোর বাবা নিজে একজন নামকরা কবিরাজ, তাই ইমো এখন হাওরানের দেওয়া সেই বিশাল বিয়ের পালকিটায় চড়ে যাচ্ছে নিজের গ্রামের বাড়িতে। সাথে তার বোন লিউও আছে। এই সময় দিদির খেয়াল রাখতে তার বিশেষ প্রয়োজন। তারা দুইজনে গল্প করতে করতে আর বাইরের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছে গ্রামের বাড়ির পথে। সবেমাত্র বাঁশ জঙ্গলের পাশাপাশি এসেছে এমন সময় সামনে থেকে কিছু কোলাহল শোনা গেল। সাথে রক্ষী আর পালকি বাহকদের জোরালো গলাও শোনা গেল। ইমো পালকির সামনের দরজা সরিয়ে দেখল রক্ষীদের সাথে বেশ কিছুজন স্ত্রী পুরুষ ধস্তাধস্তি করছে, আর রক্ষীরাও তাদের হাতে লাঠি দিয়ে যতটা সম্ভব সামলানোর চেষ্টা করছে ওদের। ইমো জিজ্ঞেস করল, রক্ষী, কি হয়েছে? এত শোরগোল কিসের? একজন রক্ষী এগিয়ে এসে বলল, রানীমা, আসলে এবছর কম বৃষ্টির কারণে ফসল তেমন ভালো হয়নি, ফলে খাদ্যাভাব দেখা দিয়েছে। এরা কিছু গরিব প্রজা যারা পালকি দেখে খাবার চাইতে এসেছে। আপনি চিন্তা করবেন না, আমি এখনই ওদের সরাবার ব্যবস্থা করছি। রক্ষী, দাঁড়াও। কি হয়েছে রানীমা? ওদেরকে আসতে দাও। কিন্তু রানীমা। আমি যা বলছি তাই করো। যাও, গিয়ে বলো রানীমা ওদের সঙ্গে দেখা করবেন। আচ্ছা রানীমা। ইমো এবার পালকির পিছনের দরজাটা খুলে দিল। এই তোমরা এসো এসো, একজন একজন করে এসো এসো। একদল স্ত্রী পুরুষ এসে দাঁড়ালো ইমোর সামনে। তাদের পোশাক মলিন, কোথাও কোথাও আবার ছেঁড়া। তাদের মধ্যে একজন হাত জোড় করে বলল, রানীমা, আমাদের কিছু খেতে দেবেন? অনেক দিন কিছু খেতে পাইনি ঠিক করে। বাড়িতে ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে, দয়া করে কিছু খাবার দিন। লোকগুলোর মলিন মুখ দেখে বড় মায়া হলো ইমোর। দাঁড়ান। এই বলে নিজের সামনে এবং পাশে রাখা ছোট ছোট টেবিলগুলোর দিকে হাত বাড়ালো। ইমো সন্তান সম্ভবা হওয়ায় পথে যাতে খিদে পেলে হাতের কাছে খাবার পাওয়া যায়, তাই হাওরান দাসীদেরকে বলে পালকিতে অনেক খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। সেখানে ছিল তিলের কেক, কাঠবাদামের জেলি, মুন কেক, চীনা বাদামের খাজা, ডাম্পলিংস, নারকেল কেক, লাল বিনের কেক, আনারসের জেলি, সাথে চা ও বিস্কুট, লাল সোড়া, আরো কত কি। ইমো এক এক করে সবকিছু বিলিয়ে দিল সেই ক্ষুধার্ত মানুষগুলোর মধ্যে। লিউও হাত লাগালো তার দিদির সাথে। একসাথে এত কিছু পেয়ে গরিব মানুষগুলোও তো একেবারে ধন্য হয়ে গেল। ইমোকে বুক ভরে তারা আশীর্বাদ করে চলে গেল। সব শেষে একজন বৃদ্ধ আসলেন, কিন্তু ততক্ষণে তো সমস্ত খাবার বিলিয়ে দিয়েছে ইমো। কেবল দুটো রাইস বল পড়ে রয়েছে। ইমো শুধু এই দুটোই রেখে দিয়েছিল নিজের জন্য নয়, তার ওই অনাগত সন্তানের কথা ভেবে।
কিন্তু বৃদ্ধটা যখন এসে বলল, রানীমা, ঘরে আমার ছোট্ট নাতিটা না খেয়ে রয়েছে, সে অসুস্থ, আমাকেও কিছু দিন। তখন ইমো একবারও না ভেবেই তার সাথে থাকা শেষ খাবার দুটোর দিকে হাত বাড়ালো। লিউ একবার ওকে মনে করিয়ে দিল, দিদি, এইটুকু খাবার তো নিজের জন্য রাখ, এখনো কতটা যেতে হবে, তুই কিন্তু আর একা নেই এখন, এটা তোকে খেয়াল রাখতে হবে তো। না রে বোন, ওইটুকু ওনার দরকার, আর অল্প রাস্তায় বাকি, ঠিক চলে যাব। এই বলে সে খাবারটা এগিয়ে দিল সেই বৃদ্ধের দিকে, আর সেই সাথে নিজের গলা থেকে একটা দামি সোনার হার খুলে দিল। বলল, আমার কাছে আর কোনো খাবার নেই, তবে এই হারটা রাখুন, এটা বিক্রি করে যা অর্থ পাবেন তাই দিয়ে আপনার নাতের চিকিৎসা করাবেন। বৃদ্ধ যার পর নাই খুব খুশি। বৃদ্ধটি হাসি হাসি মুখে রাইস বোল আর সেই হারটা নিয়ে ইমোর দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ তার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। খানিক বিড়বিড় করে কিছু একটা ভাবল, তারপর হঠাৎ বলে উঠল, এ কি দেখছি আমি? হায় ভগবান, এরকম একজনের ভাগ্যে এ কি দেখলাম আমি? হায় হায় হায়, খুব খারাপ, খুব খারাপ। এই বলতে বলতে এসে ছুটে চলে গেল জঙ্গলের ভেতর। ইমো খানিকটা হতভম্ব হয়ে গেল বৃদ্ধের ব্যবহারে। লিউ, উনি কি বলে গেলেন? কি খারাপ ভাগ্য নাকি? ছাড় তো দিদি, মনে হয় একটু পাগল গোছের লোক, বুঝলি? তুই এবার শান্ত হয়ে বসতো, এমনিতেই কত দেরি হয়ে গেল, এদিকে তোর শরীর আবার সেরকম ভালো না। তারপর পালকি বাহকদের উদ্দেশ্য করে লিউ বলল, এই, তোমরা পালকিটা তোলো, বাড়ি পৌঁছতে হবে তাড়াতাড়ি, দ্রুত চলো। এই বলে পালকির পিছনের দরজাটা টেনে বন্ধ করে দিল। ততক্ষণে গরিব প্রজাদের এত কষ্টের কথা ভেবে ইমোর মনটা কেমন যেন খারাপ হয়ে গিয়েছে। সে তাই তার বোনকে বলল, এই প্রজারা খেতে পারছে না, আর আমাদের পালকিতে এইটুকু পথের জন্য কত খাবার, আমাকে কিছু একটা করতেই হবে। প্রাসাদে ফিরে অতি অবশ্যই আমি হাওরানকে বলবো এ কথা। তাছাড়া আমি যতদূর জানি, হাওরান তো অর্থ আর শস্য দিয়ে সাহায্য করেছে, তাও এরকম অবস্থা কেন? তাহলে কি প্রজাদের কাছে তা ঠিক করে পৌঁছাচ্ছে না? সত্যি লোকগুলোকে দেখে খুব কষ্ট হচ্ছিল। দেখ, কিছু যদি সুরাহ করা যায়। এরপর কেটে গেল আরও কিছুদিন। ইমোর একটা ফুটফুটে ছেলে হয়েছে, আর সেই উপলক্ষে ইমোর অনুরোধে হাওরান নিজে উপস্থিত থেকে সমস্ত গরিব দুঃখীদের মধ্যে খাবার এবং কিছু করে অর্থ বিতরণ করেছে রাজপ্রাসাদের ভাঁড়ার থেকে। ইমো তার সন্তানকে নিয়ে রাজপ্রাসাদে ফিরেছে প্রায় 9 মাস হয়ে গেল। সে এখন উদ্গ্রীব হয়ে বসে আছে কখন তার ছেলের মুখ থেকে মা ডাক শুনবে। সে আনন্দ তো আছেই, সাথে রাজ পরিবারকে উত্তরাধিকার দেওয়ার জন্য ইমোকে সম্মানিত করা হবে রাজমাতা হিসেবে। তারই আয়োজন চলছে এখন রাজপ্রাসাদে, তাই সাজো সাজো রব। রাত পোহালেই পরদিন সকালে সেই অনুষ্ঠান। কিন্তু রাজপ্রাসাদের একটি ঘরে এত রাতেও একজন জেগে, কিছুতেই ঘুম আসছে না তার। অস্থির পায়ে পায়চারি করছে সে। কিন্তু কে সে, কি তার উদ্দেশ্য? চীনে এখন শীত শেষে বসন্তের ছোঁয়া লেগেছে। চারিদিকে গোলাপি সাদা চেরি ফুলে ছেয়ে গিয়েছে বনের পর বন। গাছগুলোতে এখন আর পাতা নেই, প্রতিটি শাখায় কেবল থোকা থোকা চেরি ফুলে ঠাসা। ফুলগুলো সবুজ রং ছেড়ে গোলাপি রঙের চাদরে মুড়ছে নিজেদেরকে। হাওয়ার সাথে সেই ফুলের পাপড়ি উড়ে যাচ্ছে চারিদিকে, ঢেকে দিচ্ছে পথঘাট। তাদের বর্ণে আর গন্ধে নতুনভাবে সেজে উঠছে সমগ্র উপমহাদেশ।
চেরি ব্লসমসের সময় এখন। এরই মধ্যে আজ খুব সকাল সকাল হাওরান আর ইমো তাদের ছোট্ট ছেলেটাকে নিয়ে নিকটবর্তী ধর্মীয় মাঠে পৌঁছালো। হাওরানের পরনে নীল কিমোনো আর ইমোর পরনে একটা লাল কিমোনো। ইমোর কোলে ওদের ছেলে। কি সুন্দর লাগছে তিনজনকে। মাঠটি একটি মাঝারি উচ্চতার পাহাড়ের ওপর অবস্থিত। পাহাড়টি একটু খাড়া হলেও ওপরের অংশটা বেশ সমতল। পাইন ফাড় সহ নানা গাছপালা আছে সেখানে। জঙ্গলের বুক চিরে বড় বড় পাথরের সিঁড়ি পাহাড় বেয়ে এঁকে বেঁকে উঠে গিয়েছে মঠ পর্যন্ত। সিঁড়ির দুই পাশেও রয়েছে ঘন সবুজ বৃক্ষরাজি। পাহাড়ের পেছন দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। রোদ ঝলমলে আকাশ, ফুরফুরে হাওয়া বইছে চারপাশে। সব মিলিয়ে অতি মনোরম পরিবেশ। মঠ প্রাঙ্গণেই আয়োজন হয়েছে আজকের অনুষ্ঠানের। মঠ চত্বরের চারিদিকে তাই রং বেরঙের পতাকা আর ফুল লাগানো। কাগজের লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে চারপাশটা। নানা রকমের ধূপের গন্ধে চারিদিক ভরে উঠেছে। চতুর্দিকে প্রহরীদের কড়া পাহারা। এই অনুষ্ঠান রাজপরিবারের একেবারে নিজস্ব অনুষ্ঠান, তাই সাধারণ মানুষ এখানে উপস্থিত নেই। রাজপরিবারের সদস্য, কিছু দাস দাসী আর অনেক সেনা মোতায়েন রয়েছে মঠ জুড়ে। হাওরানের ভাই মুয়াং ঘুরে ঘুরে তদারকি করছে। আয়োজন কতদূর কি হলো সেই সব দেখে বুঝে নিচ্ছে। হাওরান আর ইমো তাদের পুত্রকে নিয়ে মঠের ভেতরে বসে ধর্মগুরুর নির্দেশ মতো সমস্ত আচার অনুষ্ঠান পালন করল। মঠের ভেতরেই একটা প্যাগোডার মতো মঞ্চ রয়েছে। সেটি দাঁড়িয়ে আছে চারটি বিশাল আকৃতি থামের ওপরে। ওপরে পিরামিডের আকৃতির ছাদ থাকলেও চারপাশটা ফাঁকা। আর এই মঞ্চের ওপরের ছাদ থেকেই ঝোলানো রয়েছে একটা বিশাল ঘণ্টা। চীনের কোনো শুভ অনুষ্ঠানে এই ঘণ্টা বাজানোর রীতি রয়েছে। ছাদ থেকে আনুভূমিকভাবে ঝোলানো একটা কাঠের গুঁড়ি দিয়ে আঘাত করে সে ঘণ্টা বাজানো হয়। এই দায়িত্বে আজ আছে হাওরানের কাকা। এই মঞ্চেরই এক ধারে একটি বাচ্চাদের কাঠের দোলনার ব্যবস্থা করা হয়েছে। ফুল, খেলনা, ধাতুর কারুকার্যে মোড়া এই দোলনাটিতেই রাজ পরিবারের নতুন ছোট্ট বংশধরটিকে রাখা হবে। এই মঞ্চের পাশ দিয়েই চলে গিয়েছে একটি সরু রাস্তা। সেটা থেমেছে একটি অনুচ্চ পাথরের বেদির ওপর। তার উপরেই দরজার ফ্রেমের মতো কাঠের তৈরি গঠন। আর এর পেছনেই পাহাড় খাড়া হয়ে নেমে গিয়েছে নিচে। সেখান দিয়ে বয়ে যাচ্ছে নদী। তো যাই হোক, এই বেদির ওপরই রাজবংশের বধূদের রাজমাতার উপাধি দেওয়ার রীতি। আর সেই উপাধি দেন রাজা স্বয়ং। সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ হলে ইমো এসে তার ছোট্ট ছেলেটিকে শুইয়ে দিল সেই কাঠের দোলনায়। ইমোর ছেলেটিও নতুন দোলনায় শুয়ে তাতে ঝোলানো কাগজের খেলনাগুলোই নিজের ছোট ছোট হাত দুটি ছুঁয়ে মহানন্দে খেলতে লাগলো। ওদিকে শোনা গেল মুয়াংয়ের হাঁক। এই কে আছো? বাজনা শুরু করো। সাথে সাথে বাদ্যকাররা বাজনা শুরু করে দিল। ইমো এবার ধীরে ধীরে হেঁটে উঠে গেল সেই বেদির ওপর। তারপর সামনের দিকে ঘুরে দাঁড়ালো। বাজনার সাথে সাথে হাওরানও এবার এগোতে থাকলো ইমোর দিকে। হাতে তার পারিবারিক সম্মান মুকুট। এই জিনিসটাই ইমোর মাথায় পরিয়ে দিয়ে তাকে সম্মানিত করা হবে। এটাই ওদের বংশের রীতি। ইমো আর হাওরান দুইজনের মুখেই হাসি। পাশ থেকে সকলে জয়ধ্বনি দিচ্ছে। হাওরান আর ইমোর মধ্যেকার দূরত্ব এখন প্রায় 20 হাত হবে। এমন সময় ঘটল সেই অঘটন। হাওরানের কাকা ঝুলতে থাকা ঘণ্টাটা প্রচণ্ড জোরে আঘাত করল। ফলে সেটা অনেকটা জোরেই দুলে উঠল। এমন সময়
মুয়াংয়ের হাতের ইশারায় ঘণ্টাটা ছাদের যেখানে বাঁধা ছিল সেখানে একজন সৈনিক উঠে গেল। পরক্ষণেই সে খুলে দিল ঘণ্টার কবজা, আর তৎক্ষণাৎ সেটি একটি বিকট শব্দ করে ছিটকে এসে পড়ল সেই কাঠের দোলনাটার ওপর। বিস্ময়ে আতঙ্কে হতবাক হাওড়ানার ইমো। তারা তাকিয়ে দেখল একটা লাল টকটকে রক্তের ধারা গড়িয়ে বেরোচ্ছে ঘণ্টার তলায় চাপা পড়ে থাকা সেই ভাঙা দোলনার অবশিষ্টাংশ থেকে। কোথা থেকে কি ঘটে গেল ইমো তখনও ঠিক করে বুঝেই উঠতে পারেনি, কিন্তু এবার তার আর এক প্রস্থ ধাক্কা খাওয়ার পালা। ওদিকে বিস্ময়ে হাওড়ানের হাত থেকেও সেই মুকুটটা খসে পড়েছে। খোকা! সে চিৎকার করে ছুটে যাওয়ার জন্য পিছন ঘুরতেই তার পাশে থাকা প্রধান রক্ষী আর কোষাধ্যক্ষ হঠাৎ দুই দিক থেকে তার দুটো হাত চেপে ধরল শক্ত করে, আর সেনাপতি একটি শক্ত দড়ি দিয়ে পেছন থেকে হাওড়ানের গলাটা পেঁচিয়ে ধরল। মুয়াং দূর থেকে চেঁচিয়ে উঠল, দাদা, আমি আসছি, আমি তোমাকে মুক্ত করব। তারপর এক ছুটে হাওড়ানের কাছে পৌঁছালো সে, আর নিজের কোমরের খাপ থেকে একটা ছোরা বার করে আমূল বসিয়ে দিল হাওড়ানের বুকের বাঁ দিক লক্ষ্য করে। তৎক্ষণাৎ হাওড়ানের মুখটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। সেই অবস্থাতেই সে চাইল মুয়াংয়ের দিকে। চোখে একটা বিস্ময় মাখানো অবিশ্বাস তার। এবার হাওড়ানের দেহটা পড়ে গেল মাটির ওপর। ইমোর দিকে তাকিয়ে রক্ত ভেজা একটা হাত তার দিকে বাড়িয়ে ধরে পরক্ষণেই নিথর হয়ে গেল সে। মুয়াং এবার সেই ছোরাটা বুকের থেকে তুলে নিয়ে বারংবার আঘাত করতে থাকলো হাওড়ানের পিঠে। তাজা রক্তে ভরে গেল মঠের মেঝে। ওদিকে ইমোর সামনে পুরো পৃথিবীটা যেন ধূসর হয়ে গিয়েছে, কোনো রং তার চোখে ধরা পড়ছে না। এসব কি ঘটে গেল মুহূর্তের মধ্যে? আর যারা এসব ঘটালো তারা কেনই বা ঘটালো? পরপর প্রচণ্ড দুটো মানসিক আঘাতে ইমো নিজের জায়গা থেকে নড়তেই ভুলে গিয়েছে। তার কিছুতেই বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে ঠিক কি করা উচিত তার। ওদিকে মঠের ভেতর তখন খণ্ডযুদ্ধ বেঁধেছে। যে কজন তখনও হাওড়ানের অনুগত ছিল তারা প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইমোকে রক্ষা করতে। তবে বয়স্ক মন্ত্রী সহ তাদের সংখ্যা হাতে গোনা 10-12 জনের বেশি নয়। সেখানে উপস্থিত বাকি সমস্ত সেনাদেরকে অনেক আগেই মুয়াং আর তার বাবা অর্থের বিনিময়ে কিনে নিয়েছিল। তাই তাদের সাথে যোগ দিয়েছে সেনাপতি, কোষাধ্যক্ষ আর প্রধান রক্ষীও। তারা সবাই এখন মুয়াংয়ের আজ্ঞাবহ। কিছুক্ষণের মধ্যেই সেই সকল সৈন্যরা হাওড়ানের অনুগত সৈন্যদেরকে মেরে ফেলল। তারপর ইমোর চোখের সামনে মুয়াং নিজে হাতে বৃদ্ধ মন্ত্রীর মাথাটা ধারালো তরবারির এক কোপে কেটে ফেলে দিল। মুন্ডুহীন ধরটা ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল মুহূর্তের মধ্যে। মঠের মাটি, পাথরের বেদি ভিজে গেল তাজা রক্তের ধারায়। চারিদিকে এখন সবকিছু স্তব্ধ, যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে। ইমো যেন চোখের সামনে ঘটা এই ঘটনাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছে না এখনো। মুয়াংয়ের গলার স্বরে এবার নিস্তব্ধতা ভঙ্গ হল। ইমোকে উদ্দেশ্য করে মুয়াং বলতে থাকলো, ওহ,
হাওড়ান হাওড়ান আর হাওড়ান, সব ক্ষমতা ও একা ভোগ করবে। কেন? হ্যাঁ, কেন? ওর বাবা রাজা ছিল বলে? আরে আরে আমার বাবাও তো রাজবংশেরই সন্তান। কই, সে তো কোনোদিন ক্ষমতা ভোগ করতে পারেনি। আমার বাবা শুধুই বঞ্চিত হয়েছে। এই সব ভেবে ভেবে কম ঘুমহীন রাত কাটিয়েছি, কিন্তু কিন্তু আবে আর সেই একই ঘটনা আমার সাথে বা আমার বংশধরের সাথে ঘটতে দেব না। তাই তাই অঙ্কুরেই সব ঝামেলা মিটিয়ে দিলাম। এর আগেও আমি লোক লাগিয়ে হাওড়ানকে মারতে চেয়েছি, কিন্তু ইমো তোমার কারণে, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তোমার কারণে তা হয়নি। তুমি বাঁচিয়ে নিয়েছিলে ওকে, তাই তো আমি আজকের এই স্থায়ী ব্যবস্থা করলাম। আর শুনে রাখো, তোমার আদরের বোন লিউও আমাকে সাহায্য করেছে সব কাজে। হ্যাঁ হ্যাঁ, ও সাহায্য করেছে। কি 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 বলল মুয়াং? লিউও আছে এইসবের মধ্যে? তার নিজের আদরের বোন লিউ? এবার যেন সম্বিত ফিরে এলো ইমোর। তার স্বামী সন্তানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তা এবার পরিষ্কার হয়ে গিয়েছে তার কাছে। আর এই ষড়যন্ত্র করেছে তার অতি আপন জনেরা। এমন সময় লিউ সেখানে এসে উপস্থিত হল। ইমু এবার বোন লিউকে দেখে চেঁচিয়ে বলল, আমি তোদের অভিশাপ দিচ্ছি লিউ। আজ তুই আর মুয়াং মিলে আমার জীবন থেকে যেমন সমস্ত রং কেড়ে নিয়ে আমার পৃথিবীটাকে ধূসর বিবর্ণ করে দিলি, তেমন একদিন তোদের পৃথিবী এরকম ধূসর হয়ে যাবে। সমস্ত রং মুছে যাবে তোর পৃথিবী থেকে। তোরা আমার সব কিছু শেষ করে দিলি, সব সব। ঈশ্বর তোদের কোনোদিনও ক্ষমা করবেন না, কোনোদিনও না। এই ষড়যন্ত্রে যুক্ত সবাইকে আমি এক এক করে শেষ করে দেব। আমি আবার ফিরে আসবো, আর সেদিন কেড়ে নেব তোদের জীবনের সমস্ত রং। আমি ফিরে আসবই। কথা শেষ করেই নিজের খোপা থেকে সেই ঝালর দেওয়া চুলের কাঁটাটা বার করে নির্দ্বিধায় নিজের কণ্ঠনালীর ডান পাশ থেকে বাঁ পাশে এফোড় ওফোড় করে দিল। তারপর তার দেহটা সেই পাথরের বেদির ওপর থেকে পড়ে গেল পিছনের খাড়া হয়ে নেমে যাওয়া পাহাড়ের নিচে। যে মেয়েটা একদিন একদল সশস্ত্র হামলাকারীর সামনে শুধুমাত্র একটি লাঠি নিয়ে রুখে দাঁড়িয়েছিল, শুধু তাই নয়, অসামান্য দক্ষতার সাথে তাদের পরাজিতও করে দিয়েছিল, সেই মেয়েটাই আজকে কোনো রকম প্রতিরোধ তো দূরস্থ, উল্টে নিজেই নিজের প্রাণ বিসর্জন দিল। কিন্তু কেন? সে কি অস্ত্র চালানো ভুলে গিয়েছিল, নাকি এতজনের সামনে ভয় পেয়ে গিয়েছিল সে? আমার কিন্তু তেমন মনে হয় না। কেন জানেন? কারণ একটা মানুষ যখন তার বেঁচে থাকার সম্বলটুকু তার সব থেকে কাছের মানুষকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে, তখন সেই মানুষটা ভেতরে ভেতরে ভেঙে গুঁড়িয়ে যায়। আর এখানে দেখুন, ইমো তো এই কিছু সময়ের ব্যবধানেই নিজের সন্তান, স্বামী সবকিছু হারিয়ে ফেলল। তাদেরকে হারিয়ে কিবা থাকলো ইমোর জীবনে বলতে পারেন? কি নিয়ে বাঁচবে সে? নিজের সবকিছুকে হারিয়ে তাই মৃত্যুকে আপন করে নিল সে। জীবন থেকে মুক্তি খুঁজে নিল ইমো। জানি ঘটনাটা শুনে হয়তো আপনাদের মন খারাপ হচ্ছে। সব ঘটনার তো আর সুখদায়ক পরিসমাপ্তি হয় না। তবে ইমোর জীবনে যে এত দুঃখ এলো, থেকে গেল অসম্পূর্ণ সমস্ত আশা। কি হবে এরপর? নিজের জীবন ত্যাগ করে সে কি আদেও এই কষ্ট থেকে মুক্তি পাবে? চলুন দেখা যাক এর পরে কি হয়। নমস্কার, আমি অয়ন।
গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা শুনছেন বিশ্বদীপ সরকারের কাহিনী সুগন্ধির ঘ্রাণ ধূসর, এই সিরিজের চতুর্থ খণ্ড কাল পিশাচিনী। যারা পূর্ববর্তী 3টি খণ্ড এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে আগে সেই 3টি খণ্ড শুনে নেবেন, তবেই তো পাবেন সিরিজের আসল মজা। গল্প যত এগোচ্ছে ততই এক এক করে ছিঁড়ে যাচ্ছে সমস্ত রহস্যের জাল। তাই পুরো গল্পটা বুঝতে অবশ্যই প্রত্যেকটি পর্ব আপনাদেরকে শুনতে হবে। আজকের পর্বটি বিশেষ পর্ব, তাই চলুন দেরি না করে এগোনো যাক আজকের পর্বের দিকে। আপনারা শুনছেন বিশ্বদীপ সরকারের কাহিনী কাল পিশাচিনী। নদীর ধারে এক বৃদ্ধ একটা কুঁজোয় জল ভরছিল। এই নদীর 2 পাড় ঘিরে শুধুই জঙ্গল। নদীটাও খুব বেশি চওড়া নয়, নদীর ওপরেও গাছের শাখা প্রশাখা বিস্তৃত হয়ে রয়েছে। এই জঙ্গলের ভেতরেই একটা ছোট্ট বাড়িতে থাকে এই বৃদ্ধ। সে জল ভরে উঠেই আসছিল, এমন সময় দেখল নদীর জলে কি যেন ভেসে আসছে। দূর থেকে দেখে কিছু কাপড় ভেসে আসছে এমনটাই বুঝতে পারল সে। তবে সেটা একটু কাছে আসতেই বৃদ্ধ বুঝল সেটা একটা মানুষের দেহ। সে তাড়াতাড়ি পাশে পড়ে থাকা একটা শুকনো গাছের ডাল ভেঙে নিল। তারপর নদীতে হাঁটু জলে নেমে সেই লাঠি দিয়ে কাপড়টা আটকে সেই দেহটাকে পাড়ের কাছে টেনে আনল। তারপর অতি কষ্টে সেটাকে শুকনো মাটিতে তুলে এনে চিৎ করে শুইয়ে দিল। এবার দেহটার মুখের ওপর চোখ পড়তেই চমকে উঠল বৃদ্ধ। এ কি রানীমা? রানীমা, আপনার এই কি অবস্থা রানী? হঠাৎ থেমে যায় বৃদ্ধ। এবার তার চোখ পড়েছে ইমোর গলার কাছটায়। সে দেখল একটা চুল বাঁধার কাঁটা বিঁধে আছে ওর গলার ডান দিক থেকে বাঁ দিকে। বৃদ্ধ একটা চাপা আর্তনাদ করে 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলল। হায় ভগবান, এ কি হয়ে গেল? যে মানুষটা কিছু সাধারণ প্রজার জন্য নিজের সবটুকু খাবার নির্দ্বিধায় বিলিয়ে দিল, যার জন্য আমার নাতিটা আজ বেঁচে আছে, আজ তার এ কি অবস্থা! হায় হায় হায়! আমি সেদিন ওনার কপালে দুর্ভাগ্য যোগ দেখেছিলাম, কিন্তু তা যে এইভাবে বাস্তব রূপ নেবে তা বুঝিনি। এই বৃদ্ধের নাম হামাতো। সে এককালে আতর ব্যবসায়ী ছিল। ছেলে বৌমা আর ছোট নাতি নরুকে নিয়ে সুখেই দিন কাটছিল তার। কিন্তু হায় রে ভবিতব্য, খরার ফলে অনাহারে রোগে ভুগে তার ছেলে বৌমা, সুখের সংসার সবই চলে যায়। আতরের ব্যবসাটাও বন্ধ হয়ে যায় তার। সে অনেক কষ্টে কোনো ক্রমে ছোট নাতিটাকে বাঁচিয়েছে, যদিও তার পিছনে ইমোরও অবদান ছিল। সেদিন জঙ্গলের পথে যদি ইমো তাকে খাবার আর সেই দামি হাটটা না দিত, তাহলে সে বা তার নাতি কেউই আজ বেঁচে থাকত না। বেশ কিছুক্ষণ বসে থেকে বৃদ্ধ মনস্থির করল যে সে ইমোর দেহটা তার বাড়ি নিয়ে যাবে আর তারপর রাজপ্রাসাদে খবর পাঠাবে। তো যেমন ভাবা তেমন কাজ। অনেক কষ্টেই ইমোর দেহটা নিয়ে বাড়ি পৌঁছায় বৃদ্ধ। তারপর নিজের 10 বছরের ছোট নাতিটার হাত ধরে সে বেরিয়ে পড়ল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিন্তু বড় রাস্তাতে আসতেই চারপাশে কেমন একটা অস্বাভাবিকতা লক্ষ্য করল সে। দোকানগুলোর ঝাঁপ ফেলা, কিছু দূর অন্তর অন্তর লোকেদের ছোট ছোট জটলা। ফিসফিস করে তারা কি যেন সব বলা বলি করছে। মনে মনে বৃদ্ধ ভাবল,
নিশ্চয়ই বড় কিছু ঘটেছে কোথাও। সে এও ভাবে, তাহলে কি ইতিমধ্যে রানীমাকে খুঁজে না পাওয়ার খবর ছড়িয়ে পড়েছে চারিধারে, আর তার জন্যই এরকম অস্বাভাবিকতা চারদিকে। এদিকে রানীমা যে এখন... হামাতো দেখল একদল লোক খুব তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে সামনের রাস্তা ধরে। যদিও হামাতো সবকিছু আন্দাজ করেছে, তাও সে তাদেরকে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো, চারদিকে এমন চুপচাপ কেন? লোকেদের দলের থেকে একজন বলল, সে কি, আপনি এখনো জানেন না? রাজা হাওরান, রানী ইমো আর রাজকুমার আজকে সকালে মঠে যাওয়ার পথে দস্যুদের আক্রমণে মারা গিয়েছেন। বুকের মধ্যে যেন একটা ধাক্কা খেল হামাতোর। সে লোকটা আরো বলল, আরে তাদের বাঁচাতে গিয়ে মন্ত্রী সহ বেশ কয়েকজন সেনাও মারা গিয়েছে। এখন রাজা, রানী আর রাজকুমারের দেহ নিয়ে শেষ যাত্রার আয়োজন করেছেন রাজার ভাই মুয়াং। আমরা সেইখানেই যাচ্ছি। এই বলে লোকগুলো চলে গেল সেখান থেকে। হামাতো ভাবল, রানীমার দেহ তো এখন তার বাড়িতে, আর এ বিষয়ে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই যদি হয়, তাহলে রাজপ্রাসাদে তার দেহ থাকে কি করে? না, কোথাও একটা গভীর কিছু হচ্ছে, যা আড়াল করার চেষ্টা চলছে সাধারণ প্রজাদের থেকে। মনে মনে হামাতো স্থির করে নেয়, বিষয়টা সম্পূর্ণ তাকে জানতে হবে। তবে এসব জানার আর একটিমাত্র পথই অবশিষ্ট আছে। নরু, চল তো বাবা, বাড়ি চল। হামাতো নরুর হাত ধরে আবার তাদের বাড়ির দিকে রওনা হলো। এরপর বাড়ি এসে হামাতো বসল বাড়ির বারান্দায়। কাঠের বাড়িটা খুব বেশি পুরনো নয়। নরুর মা বাবা মারা যাওয়ার পরেই পুরনো বাড়িটায় আর কিছুতেই থাকতে পারেনি সে। সে বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিল তার ছেলে বৌমার স্মৃতি, যা সবসময় তাড়া করে বেড়াতো হামাতোকে। খুব কষ্ট হতো তার। তাই ইমোর দেওয়া সেই হার বেচে নরুর চিকিৎসা করিয়ে যে কটা পয়সা বেঁচেছিল তাই দিয়েই আবার নতুন করে শুরু করেছিল সুরার ব্যবসা। চীনের পানীয়ের তালিকায় বিভিন্ন ধরনের সুরা বরাবরই নিজের জায়গা তৈরি করে রেখেছে। ফলে হামাতোর ব্যবসায় লাভও হয়েছিল কিছু। তারপর সেই লাভের পয়সার সঙ্গে তার পুরনো বাড়ি জমি বেচা পয়সা যোগ করে জঙ্গলে ঘেরা এই জায়গাটায় বাড়ি তৈরি করে চলে এসেছে এখানে। তবে শুধু আতর প্রস্তুতকারক কিংবা সুরা ব্যবসায় তার আসল একমাত্র পরিচয় নয়। এর বাইরেও তার একটা পরিচয় আছে, যা আজ অবধি কেউ জানে না। সে একজন গুপ্ত তন্ত্রবিদ্যার সাধক। তবে অনেক দিন হলো সে এই বিদ্যা ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। এমনকি এত দুঃখ কষ্টেও তার একবারের তরেও মনে হয়নি এইসব বিদ্যার ব্যবহারের কথা। কিন্তু আজ সে মনস্থির করেছে সেই ধুলোয় চাপা পড়ে থাকা তার সেই বিস্মৃত সত্তাকে আবারও জাগিয়ে তুলবে সে। বাড়ি ফিরে হামাতো আর নরু দুইজনে মিলে উঠোন থেকে একটু দূরে একটা বড় চেরি গাছের তলায় গর্ত করে ইমোর দেহটা বিভিন্ন ভেষজ ফুল, লতা পাতা সহ একটি সাদা কাপড়ে মুড়ে সমাধিস্থ করে দেয়। এরপর বেলা গড়িয়ে ধীরে ধীরে রাত নামল। তারপর সেই রাত যখন আরো গভীর থেকে গভীরতর হয়ে তার নিজের আধারে আবৃত করল চারপাশ, তখন নরুকে ঘরে শুইয়ে দিয়ে হামাতো বেরিয়ে আসে ঘরের বাইরে। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর সাথে শোনা যাচ্ছে কিছু নিশাচর পোকার একটানা রিরি শব্দ। চারিদিকে কালি ঢাকা অন্ধকার।
এরই মধ্যে একটা লাঠির মাথায় একটা লম্বাটে কাগজের লণ্ঠন জ্বালিয়ে নিয়ে এগিয়ে চলেছে হামাতো। এভাবে কিছুটা এগিয়ে উঠোনের যেদিকে ইমোকে সমাধিস্থ করেছে সেইখানে এসেই থামে হামাতো। তারপর মাটিতে গেঁথে রাখে সেই লণ্ঠন ঝোলানো লাঠিটা। সেই লণ্ঠনের আলোটা এবার গোল হয়ে পড়ল ইমোর সমাধিটার ওপর। সেখানের মাটিটা হালকা উঁচু হয়ে রয়েছে। হামাতো ধীরে ধীরে হাঁটু মুড়ে বসল সমাধির সামনে। এবার সে কোচর থেকে বের করে আনলো খয়েরি রঙের একটি ছোট্ট লম্বাটে চীনা মাটির পাত্র। পাত্রটি গমের সুরায় পূর্ণ। সেটাকে সে বসিয়ে দিল ইমোর সমাধির ঠিক ওপরে। তারপর বাম হাতের তালুতে কিছুটা মাটি তুলে নিল সমাধির ওপর থেকে। এবার ডান হাত দিয়ে মাটি থেকে কয়েকটা ঘাস ছিঁড়ে সেই সুরা পাত্রে ডুবিয়ে সেই সুরা ফোঁটা ফোঁটা করে ফেলতে লাগল বাম হাতের ওপর। সুরার সংস্পর্শে এসে গলে গেল সেই মাটি। হামাতো এবার সেই ঘাসের ডগা দিয়ে সেই মাটি মেশানো সুরা তুলে ছিটিয়ে দিতে থাকলো ইমোর কবরের ওপরে। আর মুখে উচ্চারণ করে চলল কিছু গুপ্ত মন্ত্র, যার মানে বোঝা সাধারণ মানুষের অতীত। তারপর সেই সুরা নিজের ডানে বায়ে সামনে পিছনে ছুঁড়ে দিল। এবার বাঁ হাতটা নিজের বুকে ছুঁয়ে ডান হাতের তর্জনী আর কনিষ্ঠ স্পর্শ করালো ইমোর সমাধিতে। মন্ত্র ক্রমশ জোরালো থেকে আরো জোরালো হলো। কিছুক্ষণ এরকম চলার পর একসময় সে পাশে ঝরে পড়ে থাকা একটা চেরি ফুল তুলে নিল ডান হাত দিয়ে। তারপর সে সোরা পাত্রে চুবিয়ে তুলে এনে সেটাকে রেখে দিল ইমোর সমাধির ওপর। এবার হঠাৎ করেই হাওয়া বাওয়া থেমে গেল। পোকামাকড়ের ডাকও স্তব্ধ হয়ে এলো। পরিবেশের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে যে কিছু একটা ঘটছে। সমগ্র প্রকৃতি যেন সেই আভাসটা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে নিজেদের হাবে ভাবে। ক্ষণিকের বিলম্ব, তারপরেই একের পর এক ঘটতে থাকলো কিছু বিস্ময়কর অতি প্রাকৃত ঘটনাবলী। লণ্ঠনের হলদেটে কমলা আলো দ্রুত বদলে যেতে থাকলো একটা ফ্যাকাশে নীলচে রঙের আলোয়। এদিকে পুরো চত্বরের মাটির উপরিতল থেকে বাষ্পের মতো সাদা কুয়াশা উঠছে। একটু একটু করে তারা ঢেকে ফেলছে চারপাশটাকে। ধীরে ধীরে সেখানে যেন এক ঝাপসা কুয়াশার চাদরের আবরণ তৈরি হলো। লণ্ঠনের আলো তখন পুরোপুরি ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে। সেই আলোয় চারপাশটাকে আরো বেশি রহস্যময় লাগছে। এমন সময় সমাধির ওপরে রাখা সেই চেরি ফুলটাও নীলচে বর্ণ ধারণ করল। তারপর ভাসতে ভাসতে মাটি থেকে প্রায় 2 হাত ওপরে উঠে স্থির হয়ে গেল। আর পরক্ষণেই ইমোর কবর থেকে ছোট ছোট 5টি আগুনের গোলা পরপর নির্গত হয়ে এলোমেলোভাবে ঘুরতে থাকলো সেই চেরি ফুলটাকে কেন্দ্র করে। হামাতো তখনও মন্ত্র পাঠ করে চলেছে, তার চোখ দুটো বন্ধ। বাইরের পৃথিবীতে যা যা ঘটে চলেছে সেসবের দিকে যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। এ যেন এক অন্য হামাতো। এমন সময় একটা কণ্ঠ তার কানে ভেসে এলো, হামাতোর মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে গেল সাথে সাথে। শ্বাস পড়ার গতিও ধীর হয়ে এলো। হামাতো এবার চোখ খুলে সামনে তাকিয়ে দেখল সেই চেরি ফুলটা থেকে হালকা আলো নির্গত হচ্ছে। একটা বিষাদ ছড়িয়ে পড়ছে যেন তার থেকে। হামাতো বলল এবার, রানীমা, 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 এসব কি হয়ে গেল রানীমা? কেমন করে হলো? এই প্রশ্নের কিছুক্ষণ পর আবারও শোনা গেল সেই কণ্ঠস্বর,
ষড়যন্ত্র ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে। মুয়াংস ও রাজ পরিবারের কিছু লোক আরো কিছু সভাসদ ষড়যন্ত্র করে মেরেছে আমার স্বামীকে আর আমার ছোট্ট বাচ্চাটাকে। এইভাবে ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ইমো জানালো হামাতোকে। রুদ্ধশ্বাসে হামাতো শুনতে থাকলো সেই সব নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। সবটা শুনে হামাতোর যেন চোখ ফেটে জল আসতে লাগলো। রানীমা, একদিন আপনার জন্য আমি আমার নাতিকে প্রাণে বাঁচিয়েছিলাম। আমি যদি কোনোভাবে আপনার কোনো কাজে লাগি, আপনি আমাকে বলতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার আদেশ পালন করতে। হ্যাঁ, আমার তোমার সাহায্য প্রয়োজন। বলুন রানীমা, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনি একবার শুধু বলুন। প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। প্রতিশোধ চাই আমার। যারা আজ আমার পরিবারের এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই। তাদের পাপের যোগ্য শাস্তি দিতে চাই নিজের হাতে। বলো, তুমি পারবে তার ব্যবস্থা করতে? পারবে? কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর হামাতো কাঁটা কাঁটা ভাবে বলল, পারবো, আমি পারবো রানীমা। আমি আপনার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দেব। আপনি নিজের হাতে দোষীদের শাস্তি দেবেন, আমি কথা দিলাম আপনাকে। আগামী পূর্ণিমায় আমি আপনার আত্মাকে জাগিয়ে তুলব প্রেতজনিতে, নতুন রূপে। সেই রূপ যাকে তাবর তাবর ওঝা তান্ত্রিক ও ঘাটানোর পূর্বে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালানোর পথ আগে তৈরি করে রাখে। একটা দশাশই জোয়ান বলশালী লোকের অস্থি মজ্জা যে এক মুহূর্তে শুষে নিয়ে শুকিয়ে ছিবড়ে করে দিতে পারে। চরমভাবে প্রতারিত হওয়ায় যার মধ্যে জ্বলতে থাকে প্রতিশোধের বহ্নি, যার মুখের কনকনে বাতাসের ছোঁয়ায় মানুষ অনুভব করে নরকের শীতলতা, যার পরনের ছিন্ন ভিন্ন সাদা কাপড়ের আবরণ বাতাস চিরে উঠতে থাকে বেপরোয়া আস্ফালনে, যার পা পড়ে না মাটিতে, একরাশ ঘোর কালো চুলই যার মুখের রহস্য ঢেকে রাখে, সেই নুগুই পিশাচ রূপে জাগিয়ে তুলব আপনাকে। চৈনিক কিংবদন্তি অনুসারে কোন অল্প বয়সী নারী যখন চরমভাবে প্রতারিত হয়ে আত্মহননের পথ বেছে নেয় এবং সেই সময় যদি তার পরনে লাল রঙের পোশাক থাকে, তখন সে প্রেত যোনি প্রাপ্ত করে, এক বিশেষ ধরনের প্রেত যার নাম নুগুই। এই প্রেত প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ হয়। যারা জীবদ্দশাতে এই নারীর সাথে প্রতারণা করেছে, প্রেত রূপে তাদের উপর প্রতিহিংসা চরিতার্থ করতে সদা তৎপর থাকে সে এবং তাদেরকে বীভৎস নরক যন্ত্রণা দিয়ে মারে। হামাতোর কথা শেষ হওয়ার পর সেই চেরি ফুলটা আবারও তার স্বাভাবিক বর্ণ ফিরে পেল। তারপর টুপ করে খসে পড়ল ইমোর সমাধির ওপর। ততক্ষণে আগুনের গোলাগুলো মিলিয়ে গিয়েছে বাতাসে। ঘন কুয়াশার চাদর কেটে গিয়ে পরিবেশ আবারও স্বাভাবিক হয়ে এলো। ফিরে এলো লণ্ঠনের স্বাভাবিক হলদেটে আলো। পুনরায় হাওয়া বইতে শুরু করলো, আর সেই সাথে শোনা গেল আবারও পোকামাকড়ের ডাক। ইতিমধ্যে মাঝখানে কেটে গিয়েছে 7-7টা দিন। এই সময়ের মধ্যে মুয়াং নিজেকে রাজা বলে ঘোষণা করেছে। প্রজাদের ওপর করের বোঝা
বেড়ে হয়েছে চতুর্গুণ। যারা কর দিতে পারছে তারা কোনো ক্রমে বেঁচে আছে, আর যারা দিতে পারছে না তাদের থেকে জোর করে করের টাকা আদায় করা হচ্ছে, চালানো হচ্ছে শারীরিক অত্যাচার। এই কাজের জন্য মুয়াং এক বিশেষ বাহিনীও গঠন করেছে। সেদিন মঠে যে সকল সৈন্য মুয়াংয়ের পক্ষ নিয়েছিল তাদের নিয়েই তৈরি হয়েছে এই বিশেষ বাহিনী। একদিন যে রাজ কোষাগার থেকে অনুদান যেত গরিব প্রজাদের ঘরে, আজ সেই কোষাগারই পূর্ণ হতে চলেছে প্রজাদের থেকে অন্যায়ভাবে জোর জবরদস্তি করে কেড়ে নেওয়া সম্পত্তিতে। তবে এই বাহিনী শুধু যে জোর করে খাজনা আদায় করেই ক্ষান্ত হয়েছে এমনটা নয়। গরিব প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তারা। বাজারে অনধিকারভাবে লুটপাট চালাচ্ছে, ভাঙচুর করছে, এমনকি সাধারণ মেয়ে বউদের সম্মানে হাত দিতেও এতটুকুও কুণ্ঠা বোধ করছে না তারা। ওদিকে মুয়াং এখন বিলাস বসন সুরা এইসব নিয়ে রাজা হওয়ার আনন্দ উদযাপন করছে। এই 7 দিনের মধ্যেই সমস্ত এলাকা জুড়ে প্রজাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সে। হামাতোর সুরার দোকানেও লুটপাট চালিয়েছে সেই বাহিনী। হামাতো বাধা দিতে গেলেও কোনো লাভ হয়নি। সে শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে গিয়েছে ওদের ঔদ্ধত্য, আর অপেক্ষা করেছে আজকের দিনটার জন্য। হ্যাঁ, আজকেই পূর্ণিমা, আর আজকেই তো হামাতো জাগিয়ে তুলবে ইমোর আত্মাকে নুগুই পিশাচ রূপে। সন্ধ্যের পরই আকাশে গোল থালার মতো চাঁদ উঠল। রাত একটু গভীর হতেই হামাতো বেরিয়ে পড়ল ঘর ছেড়ে। তারপর সেই চেরি গাছটার নিচে এসে বসল। সেই ছোট্ট সুরাপূর্ণ পাত্রটা বের করে রাখল ইমোর সমাধির ওপর। তারপর মন্ত্র পড়ে আহ্বান করতে থাকলো ইমোর আত্মাকে। মন্ত্র পড়া শেষ করে একটা সূঁচ বের করে ডান হাতের 5টা আঙুলের প্রত্যেকটা ডগায় একটা করে ফুটো করে তারপর সেই হাতের প্রতি আঙুল থেকে 1 ফোঁটা রক্ত একটি সাদা কাপড়ের ওপর ফেলল সে। সাথে সাথে লাল রঙে রাঙিয়ে গেল সাদা কাপড়টা। তারপর সেই রক্ত মাখা সূঁচটা সেই কাপড়ের টুকরোতে গেঁথে সেই সুরা পাত্রে ফেলে দিল। এতক্ষণ জ্যোৎস্নার আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল, কিন্তু সুরা পাত্রে কাপড়টা ফেলা মাত্রই পরিবেশ পরিবর্তন হতে লাগল। পরিষ্কার আকাশে মেঘ জমতে শুরু করলো ধীরে ধীরে। আকাশের মেঘগুলো 5টা স্রোতে বিভক্ত হয়ে ঘূর্ণি তৈরি করল। তারপর সেটা পাক খেতে খেতে মিলল দূর আকাশের বুকে একটি কেন্দ্রতে, ঠিক সেই চেরি গাছটার ওপরে। তারপর একটি মেঘের স্তম্ভ প্রবল বেগে পাক খেতে খেতে নেমে আসতে লাগলো সেই মেঘের কেন্দ্র থেকে। আর তার প্রতিঘাতে সেই চেরি গাছের ডালপালাগুলো পাগলের মতো দুলতে থাকলো। চারপাশের গাছপালাগুলো প্রবল হাওয়ায় মাথা দোলাচ্ছে। অল্প সময়ের মধ্যেই সেই ঘূর্ণিটা এবার ইমোর সমাধির ওপরে এসে নামল। সেই ঘূর্ণির প্রবল আকর্ষণে মাটি থেকে ধুলো বালি ঘাস উঠে যেতে থাকলো উপরের দিকে। কিন্তু তাতেও যেন সেই ঘূর্ণির উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না। তার উদ্দেশ্য যেন আরো কিছুকে টেনে তোলা, এবং তা যেন মাটির অনেক নিচ থেকে। হামাতোর পরনের জামা কাপড় প্রবল হাওয়ার বেগে উঠছে। শেষে পরিস্থিতি এমন হলো যে মাটিতে দাঁড়িয়ে থাকাই মুশকিল। হামাতো মাটির উপর শক্ত করে চেপে বসে মাটির উপর উঠে আসা চেরি গাছের একটা শিকড় ধরে কোনো ক্রমে নিজেকে রক্ষা করছে। তবে আশ্চর্যের বিষয়, এই প্রবল দুর্যোগেও সেই সুরাপূর্ণ পাত্রটা কিন্তু কিছুতেই নিজের জায়গা ছেড়ে নড়ছে না। এমন সময় হঠাৎ দেখা গেল পাত্রের ভেতর সেই রক্ত মাখা কাপড়টা থেকে
হঠাৎ সেই রক্তের দাগ মুছে একেবারে সাদা ধবধবে হয়ে গিয়েছে সেটা। আর তার পর মুহূর্তেই সুরা পাত্রটি ফেটে সুরা ছড়িয়ে পড়ল সমাধির ওপরে। হয়েছে হয়েছে, হামাতোর মন্ত্র সফল হয়েছে। এবার শুধু কিছু মুহূর্তের অপেক্ষা মাত্র। হামাতো দেখল ইমোর সমাধির ওপরের অংশটা যেন তরলে পরিণত হয়েছে, আর সেখান থেকে উঁকি দিচ্ছে ঘন কালো চুলের গোছা। এবার সেই বিধ্বংসী ঘূর্ণির আকর্ষণে আস্তে আস্তে যেন পাতালের অন্ধকার জগৎ থেকে উঠে আসতে থাকলো একটি নারী অবয়ব। প্রকৃতির তাণ্ডব বেড়ে গিয়েছে বহু মাত্রায়, ক্রমশ বাড়ছে ঘূর্ণির বেগ। পৃথিবীর বুক থেকে যেন শুষে নিচ্ছে প্রাণবায়ু। মাটি ভেদ করে উঠে আসছে নরকের শীতলতা। একটা সময় হঠাৎ সম্পূর্ণভাবে সেই নারীর শরীরটা বেরিয়ে এসে মাটি থেকে প্রায় 10 হাত ওপরে উঠে ভাসতে থাকলো হাওয়ায় ভর করে। তার পরনে একটি সাদা শত ছিন্ন কিমোনো। সেই ছিন্ন পোশাকের ফালিগুলো হাওয়ায় উঠছে এলোমেলো ভাবে। সেই পোশাকের বাইরে দেহের যে অংশটুকু দেখা যাচ্ছে তা একেবারে ফ্যাকাশে। সেই ফ্যাকাশে দেহের কপাল আর চোখ দুটো ঢেকে রয়েছে ঘন কালো চুলে। শুধু তার টকটকে রক্ত লাল ঠোঁট দুটো দেখা যাচ্ছে। উড়ন্ত কেশ রাশি কাল নাগিনীর মতো যেন হাওয়াতেই ছোবল মেরে ফিরে আসছে। হামাতো বলে উঠল, রানীমা, আমি আমার কথা রাখতে পেরেছি। এবার আপনি আপনার প্রজাদের প্রাণ রক্ষা করুন। মুয়াং রাজা হয়ে বসেছে আর চরম অত্যাচার চালাচ্ছে আমাদের উপর। আপনি এর বিহিত করুন রানীমা, আর আপনার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিন। হামাতোর কথা শেষ হওয়া মাত্রই নুগুই পিশাচরূপী ইমো অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে বন্ধ হয়ে গেল সমস্ত প্রাকৃতিক দুর্যোগ। সেই মেঘের স্রোত, দামাল হাওয়ার তাণ্ডব সব সরে গেল দৃশ্যপট ছেড়ে। যেন তাদের কাজই ছিল ইমোর আত্মাকে পাতাল থেকে তুলে আনা। আর তাদের কাজ এখন সম্পন্ন, তাই তারাও বিদায় নিয়েছে। হামাতো এবার উঠে দাঁড়ালো ধীরে ধীরে। মনে মনে বলল, মুয়াং আর তোর দলবল, এবার দেখ শুধু কি হয়। ওই রকম ভালো মনের রাজাকে মারলি, রানীকে মারলি, ওইটুকু দুধের শিশুটাকেও রেহাই দিলি না। এবার রানীমা তোদের এক এক করে উচিত শিক্ষা দেবে। এখন আমার কাজ শুধু রানীমার দেহটাকে সমাধি থেকে তুলে ঘরে নিয়ে গিয়ে আরকের মধ্যে সেটাকে ডুবিয়ে সংরক্ষণ করা, যাতে কোনোভাবে দেহটি নষ্ট না হয়ে যায়। আর বাকিটা তো রানীমাই বুঝে নেবেন। বাজারের রাস্তার দুপাশে ছোট ছোট সব কাঠের তৈরি দোকান ঘর। চাঁদের আলো সেই ঘরগুলির চাল আর সামনের কালো পাথরে বাঁধানো রাস্তায় পড়ে আলোকিত হয়ে রয়েছে চারিদিক। মুয়াংয়ের বাবা একা একা সেই রাস্তা ধরে এগোচ্ছে রাজপ্রাসাদের উদ্দেশ্যে। পতিতা পল্লীতে সময় কাটিয়ে আকণ্ঠ নেশা করে টলতে টলতে আর মুখে কি একটা গান অসংলগ্নভাবে গুনগুন করতে করতে এগিয়ে চলেছে সে। এই মাঝ রাতে ঠান্ডায় পুরো এলাকাটাই শুনশান, এমনকি রাস্তার কুকুর বিড়ালগুলোকেও দেখা যাচ্ছে না কোথাও। এমন সময় চোখের ঝাপসা দৃষ্টিতে হঠাৎ তার মনে হলো কেউ যেন একটা সাদা পোশাক গায়ে একটু দূরেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মৃদু হাওয়ায় বারবার দুলছে তার পরনের সেই সাদা কাপড়টা।
সামনে কে দাঁড়িয়ে আছে সেটা ভালো করে দেখার জন্য মুয়াংয়ের বাবা 2 হাত দিয়ে একবার ভালো করে চোখ রগড়ে নেয়। তারপর এগিয়ে যায় সেই লোকটির দিকে। একটু কাছে এগিয়ে দৃষ্টি আরও একটু পরিষ্কার হতেই সে দেখে সামনে কোনো মানুষ নয়, বরং খুঁটিতে বাঁধা একটা দড়ির উপর মেলা রয়েছে একটা সাদা কাপড়। হাওয়া লেগে সেটাই দুলছে। দোষ, এ তো একটা কাপড়। নেশার ঘরে কি সব দেখেছি। এই বলে সে সামনের পথের দিকে এগিয়েই যাচ্ছিল, এমন সময় একটা আষ্টে গন্ধ তার নাকে এসে লাগে। চোখ ঘুরিয়ে চারপাশটা একবার দেখে নিয়ে সে বোঝে, আরে এই জায়গাটা তো মাছের আড়ত, আর সে যেখানে দাঁড়িয়ে আছে তার আশেপাশে কোনো ঘরের সামনে ঝুলছে মাছ ধরার জাল, কোথাও আবার ঘরের গায়ে হেলান দিয়ে রাখা মাছ ধরার কোচ। রাস্তার ওপাশের দোকানটার সামনে রাখা রয়েছে বড় বড় মাছ রাখার হাড়ি। তাছাড়া রয়েছে মাছ ধরার বড়শি, বেতের ঝুড়ি, কাঠের ড্রাম, নৌকার দাঁড় সহ বিভিন্ন সরঞ্জাম। তবে পুরো এলাকাটায় নিঝুম শুনশান। সে দেখল রাস্তার পাশে খুঁটিতে টাঙানো দড়িতে সারি দিয়ে ঝুলছে সব সামুদ্রিক শুকনো মাছ, আর সেই আষ্টে গন্ধটায় ছড়িয়ে পড়েছে গোটা চত্বরের বাতাসে। কিন্তু কথা হচ্ছে, মুয়াংয়ের বাবার তো এই রাস্তায় আসার কথা নয়। নিশ্চয়ই নেশার ঘোরে ভুল রাস্তায় চলে এসেছে সে। তবে অন্য কোনো দিন তো এভাবে পথ ভুল হয় না তার। সত্যি আজকে নেশাটা একটু বেশিই করে ফেলেছে। যাই হোক, এবার ঠিক পথ ধরে রাজপ্রাসাদে ফেরা দরকার। রাত বাড়ছে, বেশ ঠান্ডাও পড়েছে আজকে। এভাবে আর বাইরে থাকাটা ঠিক নয়। এই ভেবে পিছনে ঘুরে 2-1 পা এগোতেই একটা শীতল বাতাস ওর থেকে ছুটে এসে তার ঘাড়ের কাছটা ছুঁয়ে বেরিয়ে গেল। হঠাৎ মনে হলো একটা বরফের মতো ঠান্ডা হাত যেন তাকে ছুঁয়ে গেল। শিরশির করে উঠল তার সারা পিঠটা। চকিতে একবার ঘুরে পিছনে তাকালো সে। কই, কেউ নেই তো। কেবল চারিদিকের ফাঁকা রাস্তা এই শীতের রাতে একা একা পড়ে যেন হাহাকার করছে। মাঝ রাস্তায় এসে হঠাৎ সে খেয়াল করল চারিদিকের আলো যেন কমে আসছে ধীরে ধীরে। আকাশের দিকে তাকালো সে। কখন যেন একদলা মেঘ এসে কুণ্ডলি পাকিয়ে ঢেকে দিয়েছে চাঁদটাকে। আসন্ন ঘটনার গোপনীয়তা রক্ষা করতেই যেন তাদের আগমন। আকাশের থেকে চোখ নামিয়ে মুয়াংয়ের বাবা এবার সামনের দিকে তাকালো। তবে এবার একটু অবাক হলো সে। এই অল্প সময়ের মধ্যেই চারপাশটা কেমন যেন ঘোলাটে হয়ে এসেছে। কোথা থেকে ঘন এক ঝাঁক কুয়াশার দল এসে সামনের পথটাকে ঢেকে ফেলেছে। 3-4 হাতের বাইরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। অথচ অদ্ভুত ব্যাপার, এই কুয়াশার আবরণ কিন্তু তার সামনের দিকে। পিছনের দিকে কোনো কুয়াশা নেই, শুধু তার সামনেই একটা দুর্ভেদ্য আবরণ তৈরি করেছে সেই কুয়াশা। মুয়াংয়ের বাবার এবার যেন কেন একটু ভয় ভয় লাগতে শুরু করল। আর বেশি কিছু না ভেবে দ্রুত সে এগোলো সামনের দিকে। চারপাশে ঘন কুয়াশার আবরণ। তার গাঢ়ত্ব এতই বেশি যে নিজের হাতটাকেও ঠিক করে দেখা যাচ্ছে না। তবু এগিয়ে চলল মুয়াংয়ের বাবা। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল সেই কুয়াশার আস্তরণ যেন একটু একটু করে পাতলা হচ্ছে। একসময় সব কুয়াশা সরে গিয়ে চারপাশের সবকিছু আবারও দৃশ্যমান হল।
একটু যেন হাঁপ ছেড়ে বাঁচল সে, কিন্তু পরক্ষণেই আরেকটু এগোতেই সে যেন একেবারে আকাশ থেকে পড়ল। এ কি দেখছে সে? এ তো সেই মাছের আড়ত, ঠিক যেখান থেকে এই একটু আগে সে চলা শুরু করেছিল, আবার সেখানেই ফিরে এসেছে। অবাক হয়ে পিছনে ফিরে সেই ঘন কুয়াশায় ঢাকা রাস্তাটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ঠিক এই দিকটা বরাবরই তো সে সোজা হাঁটতে শুরু করেছিল, তার স্পষ্ট মনে আছে। তারপর হাঁটতে হাঁটতে আর কোনো দিকে বাঁকও নেয়নি। তাহলে কি করে এমনটা হয়? মুয়াংয়ের বাবা আবারও সেই রাস্তার দিকে দ্রুত পায়ে হেঁটে যায়, কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই জায়গাটাতেই ফিরে আসে সে। এবার নেশা ছুটে গিয়েছে তার। এক দৌড়ে পার করতে চাইল সেই রাস্তাটা, তারপর আবার আরও একবার, কিন্তু না, তার সমস্ত চেষ্টায় প্রতিবার ব্যর্থ হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। প্রতিবারই একই অদৃশ্য মায়া বলে সে ফিরে আসছে সেই একই জায়গায়। এ কি হচ্ছে তার সাথে, আর কেনই বা হচ্ছে? তবে মুয়াংয়ের বাবা চেষ্টা করা থামালো না। এভাবে দৌড়াতে দৌড়াতে 16 বারের মাথায় ক্লান্ত বিধ্বস্ত হয়ে তার শরীরটা মুখ থুবড়ে পড়ে গেল। মদ্যপ অবস্থায় এত ধকল কি আর সহ্য হয়? তার উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও যেন আর অবশিষ্ট রইল না। সেই অবস্থাতেই শুয়ে শুয়ে সে খেয়াল করল তার সামনের রাস্তায় পাতা পাথরগুলোর ফাঁকের অংশ থেকে গাঢ় সাদা কুয়াশা নির্গত হচ্ছে, আর সেই কুয়াশার ধারাগুলি ওপরে উঠে মিলিত হচ্ছে একসাথে। এ দৃশ্য দেখে তার সমগ্র শরীর কেঁপে গেল। না, আরও একবার চেষ্টা করবে সে। ধর্মর করে উঠে দাঁড়াবার আরও একবার চেষ্টা করল সে, তবে পরক্ষণেই থমকে যেতে হলো তাকে। হালকা আলো সে দেখতে পাচ্ছে তার সামনেই মাটি থেকে হাত 10 ওপরে সেই কুয়াশার কুণ্ডলী থেকে বেরিয়ে আসছে একটি নারী মূর্তি। হাওয়ায় ভাসছে তার দেহ, পরনে সাদা মলিন ছিন্ন পোশাকের ফালিগুলো বাতাসে ঢেউ তুলছে। মাথা থেকে নেমে আসা ঘন কালো চুলে ঢেকে রয়েছে তার কপাল আর চোখ। শুধু লাল টকটকে ঠোঁটের কোণায় লেগে আছে একটা বাঁকা হাসি। এবার কোনো রকমে হাঁচড় পাঁচড় করে মাটি থেকে উঠে পিছনে ঘুরে ছুটতেই যাবে, কিন্তু সেখানেও দেখে দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি। ভয়ে আতঙ্কে ততক্ষণে মুয়াংয়ের বাবার শরীরটা থরথর করে কাঁপছে। নিজের প্রাণ বাঁচাতে সে এখন মরিয়া। এদিক ওদিক তাকিয়ে ডান দিকের একটি গলির ভেতরে ছুটে যায় সে, কিন্তু কিছুটা যেতেই আবারও থমকে যায়। সেখানেও দেখে সেই নারী মূর্তি হাওয়ায় ভাসছে। আবারও চেষ্টা করে মুয়াংয়ের বাবা। এবার ছোটে সে বাঁ দিকের গলিটায়, সেখানেও ঘটে একই কাণ্ড। হাওয়ায় ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি। মুয়াংয়ের বাবা ততক্ষণে বুঝে ফেলেছে আর কোনো উপায় নেই, আজ রাতই তার জীবনের শেষ রাত হতে চলেছে। বিড়বিড় করে ঈশ্বরের নাম নিতে থাকলো সে, আর সঙ্গে সঙ্গে চারপাশের নিস্তব্ধতাকে ফাটিয়ে চিৎকার করে উঠল সেই নারী মূর্তি। শিশুদের মধ্যে স্বয়ং ঈশ্বর বাস করেন। তুই সেই শিশুকেই পরিকল্পনা করে হত্যা করলি নির্মমভাবে, আর তুই এখন কিনা ঈশ্বরের স্মরণ করছিস। আজ আমি এখানে উপস্থিত হয়েছি তোর মরণ হয়ে। তোকে নরকের দ্বারে পাঠিয়ে আমি আমার ছেলের মৃত্যুর বদলা নেব।
এই গলার স্বর শুনে চমকে উঠল মুয়াংয়ের বাবা। স্বরটা বিকৃত হলেও সে বিলক্ষণ চিনতে পেরেছে কণ্ঠস্বরটা কার। এবার একটা দমকা হাওয়ায় সরে গেল সেই প্রেতের মুখে আবৃত হয়ে থাকা ঘন চুলের রাশি। ঝাপসা চাঁদের আলোয় দেখা গেল সেই প্রেতের ফ্যাকাশে সাদা মুখ। তার কপালে 5টি কালো টিপ বৃত্তাকারে সাজানো। 2 চোখ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে ওপরে উঠে যাচ্ছে, আর তার গলার শ্বাসনালীর দুপাশে গভীর 2টি ক্ষত। এই মুখ চেনে মুয়াংয়ের বাবা, এই মুখ ভালো করেই চেনে। এর থেকে আর বেশি কিছু বলতে পারল না সে। সেই প্রেতের মাথার কালো ঘন চুল দীর্ঘ হয়ে ধেয়ে এলো মুয়াংয়ের বাবার দিকে, আর সেই চুলি পেঁচিয়ে ধরল তার গলা, তারপর শূন্যে তুলে ধরল তাকে। সেই অবস্থাতেই মুয়াংয়ের বাবা একটা শেষ চেষ্টা করতে গেল। নিজের কোমর থেকে তরবারির কোষ মুক্ত করে কোপ দিতে গেল সেই চুলের গোছায়, কিন্তু তখনই আরো কিছু চুল এসে তার হাতটা চেপে ধরল। তারপরে একটা মট করে শব্দ, মুয়াংয়ের বাবার হাত থেকে খসে পড়ল তরবারিটা, আর সেই সঙ্গে হাতটা কবজির কাছ থেকে উপড়ে তুলে নিয়ে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দিল সেই চুলের গোছাটা। অসীম যন্ত্রণায় গলা ফাটিয়ে চিৎকার করে উঠল মুয়াংয়ের বাবা, আর তখনই আরো এক গোছা চুল এসে সরাসরি ঢুকে গেল তার মুখের ভেতর। এবার তার গলা দিয়ে একটা গো গো শব্দ ছাড়া আর কিছুই বার হলো না। সে অনুভব করতে পারছে সেই চুলের গোছা তার মুখ গলা হয়ে তার পেটের ভেতরে প্রবেশ করেছে। এবার ক্রমে ক্রমে গোছা গোছা করে চুল তার কান নাক ফাটিয়ে জোর করে প্রবেশ করতে থাকলো তার মাথার ভেতরে, আর তারই চাপে চিড়ে ফেড়ে যেতে থাকলো ওর মাথা। একসময় গলার শিরা ফুলে উঠে ফেটে গিয়ে রক্ত ছড়িয়ে পড়ল। মাথার জায়গায় জায়গায় চিড় ধরল, ঝরঝর করে রক্ত বেয়ে পড়তে লাগলো সেখান থেকে। চোখগুলো অস্বাভাবিক রকম ফুলে উঠে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। আর তার মুখে ঢুকে যাওয়া চুলের গোছাটা মুয়াংয়ের বাবার দেহের ভেতর থেকে এক টানে উপড়ে বের করে আনলো তার হৃৎপিণ্ডটা। এরপরই শূন্যে ঝুলন্ত অবস্থায় বেশ কয়েকবার ঝাঁকুনি দিয়ে চিরতরে স্থির হয়ে গেল তার দেহটা। তবে নৃশংসতার তখনও কিছু বাকি ছিল। এবার সেই প্রেতের মাথা থেকে বেরোনো চুলের গোছা মুয়াংয়ের বাবার দেহটার মাথা পেঁচিয়ে ঘাড় গলা ফুঁড়ে ঢুকে গেল দেহের ভেতরে, আর তারপর প্রবল আক্রোশে ঘাড় থেকে ছিন্ন করে মাথা সমেত দেহের ভেতর থেকে বার করে আনলো শ্বাসনালী, ফুসফুস, পাকস্থলী, নাড়ি ভুঁড়ি সমেত সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সমূহ। তারপর সেটা ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। এবার কালো চুলের নাক পাশ থেকে মুক্ত হয়ে সেই ফাঁপা খোলের মতো দেহটা ঝুপ করে পড়ে গেল রাস্তার উপর বাকি দেহাংশের পাশে। নুগুই প্রেতের চুল বেয়ে ঝরে পড়ছে তাজা রক্তের ফোঁটা। এবার সেই প্রেত চুলের গোছায় ধরা মুয়াংয়ের বাবার হৃৎপিণ্ডটা নিজের কাছে নিয়ে গেল। তখন সেটা ধুকপুক করে চলছে। তারপর সেই ছেঁড়া হৃৎপিণ্ডটা নিজের মুখের ওপর ধরে পিষে দিতে থাকলো। একসময় ফট করে ফেটে গেল রক্তপূর্ণ হৃৎপিণ্ডটা। রক্ত ছিটিয়ে পড়ল প্রেতের সারা মুখে। তারপর সেটাকে খুব সুন্দর করে নিংড়ে তার থেকে রক্ত পান করতে থাকলো হা করে। লাল রক্তে ভরে গেল প্রেতের মুখ। রক্ত পান করার পর নুগুই প্রেতের মুখে ফুটে উঠল একটা তৃপ্তির চাপা হাসি। সঙ্গে সঙ্গে অদৃশ্য হল নুগুই প্রেত।
এবার চাঁদের উপর থেকেও আস্তে আস্তে সরে গেল মেঘ, আর মুয়াংয়ের বাবার বিকৃত রক্তাক্ত মৃতদেহটা পড়ে থাকল জ্যোৎস্নায় মাখামাখি হয়ে। এই সুন্দর আলোক উজ্জ্বল রাতটার সাথে এরকম রক্তাক্ত দৃশ্য যেন বেজায় বেমানান। তবে ওই যে শোনা যাচ্ছে, ওই হাসির শব্দটা কিন্তু বেশ মানিয়েছে। পরদিন সকালে মানুষের ভিড় উপচে পড়ল রাস্তার দুপাশে। সবাই জানে বর্তমান রাজা মুয়াংয়ের বাবাকে কেউ বা কারা যেন নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে গিয়েছে বাজারের রাস্তায়। তবে মৃতদেহ দেখে সবাই বিস্মিত তো হয়েছেই, সেই সাথে ভয়ও পেয়েছে। এরকম অদ্ভুত মৃতদেহ এর আগে তারা কোনো দিনও দেখেনি। মাথা সমেত দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আর নাড়ি ভুঁড়ি পড়ে আছে রাস্তার একদিকে, আর অপর পাশে পড়ে আছে দেহের খোলটা। একটা হাত আবার নেই, কেউ যেন মুচড়ে ছিঁড়ে দিয়েছে সেটা, যদিও কিছুটা দূরেই পড়ে রয়েছে সেই কাঁটা হাতটা। তবে আরও অবাক হওয়ার ব্যাপার হলো মৃতদেহের মুখের ভেতরে, দাঁতের ফাঁকে, এমনকি নাক কানের মধ্যেও লম্বা লম্বা চুল আটকে রয়েছে। আরও অনেক চুল মুয়াংয়ের বাবার গায়ে রাস্তার উপর এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে অনেকগুলো চুলই রক্তে মাখামাখি হয়ে কালচে লাল বর্ণ ধারণ করেছে। মুয়াং নির্বাক হয়ে বসে আছে, ওর বাবার মৃতদেহের বিস্ফারিত চোখ দুটোর দিকে তাকিয়ে। এবার সে বলে উঠল, যেই কাজ করেছে তাকে খুঁজে বার করো সেনাপতি। আমি তার হাত পা কেটে তারপর তাকে সমুদ্রে নিক্ষেপ করব। আর অন্য কেউ যদি খুঁজে দিতে পারে আমি তাকে 10 খরা স্বর্ণ মুদ্রা উপহার দেব। আর সেনাপতি, তুমি পিতার দেহ সৎকারের ব্যবস্থা করো। চারপাশের ভিড়ে মিশে একজোড়া বৃদ্ধ চোখ মুয়াংয়ের এই অবস্থাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল। তার ঠোঁটের কোণে লেগেছিল একটা বাঁকা হাসি। কেউ লক্ষ্য করল না তাকে, কিন্তু সে সবকিছু লক্ষ্য করে আবারও মিলিয়ে গেল ভিড়ের মধ্যেই। আপনারা শুনছিলেন বিশ্বদীপ সরকারের কাহিনী কাল পিশাচিনী। এটি সুগন্ধির ঘ্রাণ ধূসর এই সিরিজের 4র্থ খণ্ড। 5ম খণ্ড নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।